যারা বিপ্লব করে সমাজ পরিবর্তন করতে চান তাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বাংলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যে কথাটি বলতে চাই যে পিআর পদ্ধতি নিয়ে জামায়াত সহ কিছু দল আন্দোলনে নামছে এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে, এটি কি আসলে নির্বাচন বানচালের পায়তারা কিনা? জি, আপনি ঠিকই বলেছেন। এখানে দুটো অর্থ হতে পারে। একটা হলো যে আপনার আগামী নির্বাচনকে আনসার্টেন করার জন্য হতে পারে। আবার দ্বিতীয় একটি কথা হলো যে যেহেতু পিআর পদ্ধতিতে নির্বাচন এখন সম্ভব না, সেই সময়ও নেই, যেহেতু আমরা সংসদটা এখনো গঠন করতে পারিনি। সংসদ হয়তো আলোচনায় যে পরবর্তীতে পিআর নিয়ে আলোচনা করা যেতে পারে। তা এখন রাজনীতির মাঠ গরম করবার জন্য বা রাজনীতিতে কৌশল অবলম্বন করার জন্য, নির্বাচনী আবহাওয়াকে আরো উত্তপ্ত করবার জন্য জামাত হয়তো এই কৌশলটা নিয়েছে। এবং তাদের সাথে দেখেন, প্রথমে আপনার 5টি দল ছিল বা 7টি দল ছিল, এখন কিন্তু মাত্র 3টি দল আছে। ইসলামিক 2টি দল, আর তিনি নিজেও একটি ইসলামিক দল। 3টি দল, এই 3টি দল তাদের এই পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে। তা আমার দৃঢ় বিশ্বাস, এই পিআর পদ্ধতির কথা তারা হঠাৎ করে তুললো, যেহেতু আমাদের 166 যে দফা ছিল, এরপরে জুলাই সনদে যে 84টি পয়েন্ট আছে, সেখানেও কিন্তু পিআর পদ্ধতির কথা নেই। এখন তারা এই পিআর পদ্ধতিটা বলে, আমি যেটা বললাম, রাজনীতিতে একটি কৌশল অবলম্বন করতে চাচ্ছে এবং রাজনীতির মাঠ গরম করতে চাচ্ছে। একটা বিষয়ে জানতে চাই যে বিএনপি আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন কেন চায় না, এতে আসলে অসুবিধাটা কোথায়? দেখেন, পিয়ার পদ্ধতির অনেক ডিমেরিটস এর কথা আমরা বলেছি। পিয়ার পদ্ধতিতে যতই মেরিটস থাকুক, ডিমেরিটসটা হলো যে আপনারা বলছেন যে একনায়কতন্ত্র, যেন কোনো রাজনৈতিক দল দল যেন একনায়ক না হতে পারে, কোনো ব্যক্তি যেন একনায়ক না হতে পারে। তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করেন, তাহলে দেখা যাচ্ছে যে একটি দল যদি 150টি সিট পেল, ধরে নেন আপনি পিয়ার পদ্ধতিতে, কোন 150 জন, এটা নির্ভর করবে কিন্তু পার্টির প্রধানের কাছে। অর্থাৎ পার্টির প্রধানকে আপনি একনায়ক করে দিচ্ছেন। আরেকটি সেকেন্ড, আপনার সবাই জানি যে পিয়ার পদ্ধতিতে কখনো একটা স্থিতিশীল সরকার তৈরি হয় না, সবসময় একটা হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়। এবং এরকম যদি হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়, অর্থাৎ সরকার কখনো নিরাপদ থাকতে পারে না। আমরা এর একটা বড় উদাহরণ দেখেছি আমাদের নেইবার কান্ট্রি নেপালে, যে বারবার সেখানে সরকার পরিবর্তন হচ্ছে। বারবার সরকার পরিবর্তন হলে কিন্তু দেশে আপনার উন্নয়ন, উৎপাদন, এইগুলো খুবই বাধাগ্রস্ত হয়। কারণ সবসময় আমাদের দেশে রাজনীতি এমনি টিমালচুয়াস সিচুয়েশন প্রিভেল করে। তারপরে যদি আপনি একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেন সরকারের স্টাবিলিটি নিয়ে, তাহলে তো আমাদের দেশের উন্নয়ন, উৎপাদনে কখনো আর সম্ভব হবে না। আমাদের এই আন্দোলনটা হয়েছে কি জন্য? আমাদের আন্দোলনটা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আমরা অর্থনৈতিকভাবে যেন উন্নতি করতে পারে, যেহেতু আমাদের অর্থনীতিতে করাপশন ছিল। এখন যদি বারবার সরকার আনস্টেবল হয়ে যায়, সরকার এককভাবে যদি গঠন না করা যায়, তাহলে তো আপনার সমস্যাই হচ্ছেই। আর পিআর পদ্ধতিতে তৃতীয় নম্বর সমস্যা যেটা আমরা বলেছি, যে দেখেন, আপনি ভোট দিলেন আপনি খুলনায় একজন মানুষকে এমপি করার জন্য, কিন্তু ওই ভোটারের সেই প্রার্থী দেখা যাচ্ছে এমপি হচ্ছে না, এমপি হচ্ছে আপনার যশোরের কোনো একজন। এরকম একটা ডিমেরিটস কিন্তু রয়েই গেছে। এছাড়াও চতুর্থ নম্বর ডিমেরিটস হলো, ডিমেরিটস না, এটা হলো এই পিআর পদ্ধতি, এটা এটা আপনার সংবিধানের বেসিক স্ট্রাকচারকেও কিন্তু চেঞ্জ করতে হবে। যে আমরা কোন পদ্ধতিতে নির্বাচন করব, সেটা তো আপনার সংবিধানে ইনকর্পোরেট থাকতে হবে, সেটাও নেই। সুতরাং আমি মনে করি, ওই যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, একটা প্রবাদ বাক্য আছে, জামাত মনে হয় এই থিওরিতে আগাচ্ছে যে এইটাকে আপনাকে সামনে রেখে তিনি একটা সরকারকে হোক বা অন্যান্য দলকে হোক, আরেকটা বিষয় যদি একটা যুক্ত করি বৃহত্তর। যে পিআর পদ্ধতি না হলে কিন্তু এই দলগুলো নির্বাচন বর্জনেরও হুঁশিয়ারি দিচ্ছে, সেক্ষেত্রে আসলে বিএনপি কি করবে? না দেখেন, নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দিচ্ছে কথাটা ঠিক। জামাত তো আজকে দেখলাম চট্টগ্রামে বলেছে তারা ক্ষমতায় চলে এসছে। তা যদি নির্বাচনের মাধ্যমে চলে আসে, তারা যদি মনে করে, তাহলে আর পিআর পদ্ধতির দরকার কি? এই পদ্ধতিটা নির্বাচনে চলে আসছে। আরেকটি কথা দেখেন, তারা বলছে যে অন্য জাতীয় পার্টি সহ যে 14 দল, অর্থাৎ স্বৈরাচারের দোসর, তাদেরকেও আপনার নির্বাহী আদেশে বন্ধ করতে হবে। অর্থাৎ রাজনীতি, এবং তারাও যদি নির্বাচনে না আসে জামাত, তাহলে কিন্তু রাজনীতির মাঠটা ফাঁকা হয়ে গেল। সুতরাং একটা আনসার্টেন পরিবেশ তৈরি হচ্ছে এই আপনার জামাতের এই বক্তব্যের ফলে। সুতরাং আমার ধারণা, জামাত তাদের অনভিজ্ঞতার কারণে
যে যেহেতু জামাত আমাদের দেশের রাজনীতিতে অনেকবার ভুল করেছে, 71-এ ভুল করেছে, 86-তে ভুল করেছে, 96-তে ভুল করেছে, এখন আবার ভুল করতে যাচ্ছে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ভুলণ্ঠিত করবার জন্য। তো আমার দৃঢ় বিশ্বাস জামাত এই রাজনৈতিক ভুল থেকে সরে এসে পিআর পদ্ধতিতে নির্বাচন, এইটা তাদের হয়তো একটা রাজনৈতিক বক্তব্য, আলটিমেটলি এই বক্তব্য সাস্টেন করবে বলে আমার মনে হয় না। এবং নিশ্চয়ই পিআর পদ্ধতি ইন্ট্রোডিউসটা করবে কে, কার কাছে সে আবেদন করছে। জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।